আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের পরীক্ষা তো আমি বলে দিছি 9 তারিখ মঙ্গলবার পড়ে না? জি ম্যাম, বলে দিচ্ছি। মঙ্গলবার ক্লাস টাইম, ঠিক আছে? ম্যাম আমাদের পরীক্ষা না 12 তারিখ থেকে শুরু হওয়ার কথা ম্যাম। না, কই, কাল পরশুদিন নোটিশ আসছে 9 থেকে 12। ও ও ও, আচ্ছা ম্যাম, ওকে। সো সম্ভবত 9 তারিখের আগে একটা ক্লাস পাবো, বাট ওই ক্লাসও তো আসলে আহ, যাই পড়াই ওটা তো পরের দিনের পরীক্ষায় দিতে পারবো না, ঠিক আছে? সো তোমাদের পরীক্ষার সিলেবাস থাকবে আজকে পর্যন্ত যা পড়াবো। আমাদের কি লেকচার 4 শেষ হয়েছিল? না ম্যাম, একটু বাকি আছে, একটু তাই না? বাকি ছিল। আমার মাথায় ঘুরতেছে আজকে বুধবার বুধবার মঙ্গলবার যে আমার মাথায় এটা আসতেছে। দেখা যাচ্ছে স্লাইড? জি জি ম্যাম। জি ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। আমরা মেবি লাস্ট দিন এইটুকু পড়ছি, তাই না? এতটুকু পড়েছি না লাস্ট দিন? জি ম্যাম, এই পর্যন্ত ছিল। আজকে পরের স্লাইড থেকে শুরু করব, আমি একটু পানি খেয়ে আসতেছে। আচ্ছা, আমি কি জেড টেবিলটা আপলোড করছি তোমাদের, আনাস? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের জেড টেবিলের কাজ আছে, দ্যাটস আমি আজকে যে জেড টেবিল আপলোড করেছি। আজকে আমরা শিখবো ডিটেক্টিং আউটলেয়ার। আবার তোমার এখান থেকে প্রবাবিলিটি বের করাও শিখবো। তো ডিটেক্টিং আউটলেয়ার আমাদেরকে জানতে হবে জেড স্কোর, চেবিশেভ থিওরেম জানতে হবে, এম্পিরিক্যাল রুল জানতে হবে এবং ডিটেক্টিং আউটলেয়ার জানতে হবে।
তো জেড স্কোরের সবসময় হলো গিয়ে তোমার স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু। অ্যাকচুয়ালি জেড স্কোর মানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ভ্যালু অ্যাকচুয়ালি, কিন্তু তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনে হাজার হাজার টেবিল হয়, বাট তারা একটা টেবিলে কনভার্ট করার জন্য সেটাকে স্ট্যান্ডার্ড নর্মাল টেবিলে কনভার্ট করে। সেইখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হলো তোমার স্ট্যান্ডার্ড নর্মাল প্রবাবিলিটি। তো সেটাকে মানে একটা জেড ভ্যালু বের করতে হবে, সেইটা দিয়ে আমি ম্যাম কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। তো আমরা যেখানে ছিলাম, জেড এর সূত্র জেড ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এস। এক্স আই হলো একটা অবজারভেশন, এক্স বার অথবা মিউ থাকতে পারে যদি পপুলেশন থেকে নেই। মিউ হলো একটা মিন দেওয়া থাকবে পপুলেশনের, আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, সেটা হলো সিগমা। এখন এখানে বলছে স্যাম্পল মিনের থেকে, ডাটা ভ্যালু থেকে যদি স্যাম্পল মিন ছোট হয় তাহলে জেড স্কোরের মান লেস দ্যান 0 হবে। আচ্ছা এখানে দেখো ডাটা ভ্যালু যদি ধরো সাপোজ আছে ডাটা ভ্যালু যদি লেস দেন স্যাম্পল মিন, ধরো এখানে ডাটা ভ্যালু আছে 20 আর স্যাম্পল মিন আছে 30, তাহলে উপরে কি এটা -10 আসতেছে না? এক্স এর মান 20, মিউ এর মান 30, তাহলে কত আসতেছে? -10 না উপরে? জি ম্যাম। জি ম্যাম। -10 মানে কি জিরো ছোট না? তুমি যা দিয়েই ভাগ করো, যা দিয়েই ভাগ করো তোমার অ্যান্সার তো মাইনাসই আসবে নাকি? জি ম্যাম। তাহলে ওইটাই বলছি যে একটা ডাটা ভ্যালুটা যদি মিনের থেকে ছোট হয় তাহলে জেড স্কোর লেস দেন 0 হবে। আর যদি ডাটা ভ্যালু গ্রেটার দেন স্যাম্পল মিন হয় তাহলে জেড স্কোর গ্রেটার দেন 0 হবে। মানে উপরে যদি সাপোজ 40 আছে আর মিন হলো 30 আছে তাহলে +10 হবে। এখন এটাকে যা দিয়েই ভাগ করো এটা জিরোর বড়ই হবে। আর যদি তোমার ডাটা ভ্যালু আর স্যাম্পল মিন সমান হয় তাহলে কি উপরে 0 হয়ে যাবে না? 0 কে যাই দিয়ে ভাগ করবো এটা তো 0ই হবে নাকি? জি ম্যাম। এইটাই বলছি। এখন দেখো একটা এক্সাম্পল দিচ্ছে, সাপোজ উই হ্যাভ 60 স্টুডেন্ট ইন এ ক্লাস। 60 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। উই আর গোয়িং টু ক্যালকুলেট দেওয়ার ম্যাথমেটিক্স কোর্স হাউ মেনি স্টুডেন্টস গট 80 and 60 in the form of z score with mean 70 and standard deviation 5. Find z score, also find probability. আমাকে z স্কোরও বের করতে বলছে, প্রবাবিলিটিও বের করতে বলছে। মিউ এর মান দিয়ে দিছে 70, সিগমা 5 আর অবজারভেশন দিছে xi 80। তাহলে z equal to 80 minus 70 divided by 5। আরেকটা হলো কে 60 minus 70 divided by 5। তাহলে আমি একটাতে +2 পাইছি, একটাতে -2 পাইছি, কিন্তু এমন কোনো কথা নাই যে একটা +2 একটা -2 আসবে, মানে একটা জাস্ট চিহ্ন ডিফারেন্ট হবে এরকম কোনো কথা নেই। এখানে জাস্ট আমার ম্যাথের জন্য এরকম আসছে, ঠিক আছে?
এখন এটা আমি জেড স্কোর বের করছি, বাট আমি আর বললাম কি আরো প্রবাবিলিটিও বের করব। তাইলে জেড টেবিলটা যে তোমাদের আছে এটার একটা স্ক্রিনশট নিচ্ছি আমি ক্লাস শেষ এখানে। করে নেই। কিন্তু এখানে দেখো তোমার প্রবাবিলিটি ছিল জেড এর মান ছিল -2। এখন -2 মানে জেড এর যে টেবিলটা ওটা দেখবে দুইটা পেজ আছে, একটা প্লাসের মান আছে আর একটা মাইনাসের মান আছে। তো -2 এর জন্য মাইনাস টেবিল লিখতেছি। তাহলে মাইনাস টেবিলে কত আছে? -2। তাহলে -2.00 হবে না? জি ম্যাম। মান কত দেখো, -2.00, এটা হলো 0.02275, আমি দেখো লিখছি। এখন আমাকে বলো যদি মান হয় -2.94 কত হবে? তখন এই যে এখানে -2.9, তারপরে এই যে এই পাশে ডান পাশে দেখো কি আছে, 0.1 2 3 4, তাহলে -2.94 হইলো জি এটার মান ম্যাম। 0.00164। এখন যদি তোমার আসে -3.56 কত হবে বলো? -3.5 এর রোতে এই যে 6 নাম্বার 209.2009 19 0.00019। 19। পারবা? জি ম্যাম। আচ্ছা, এখন তোমার +2 এর জন্য কত? +2 এর জন্য তোমাকে প্লাস টেবিল দেখতে হবে। তা আমি প্লাস টেবিলে দেখলাম 2.00 কত, 0.97725। এখন আমি যদি তোমাদেরকে বলি 1.16 বের করো, কত আসছে বলো? 0.876988। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি এগুলো তোমরা পারবা আশা করি। আচ্ছা, এখন আমরা শিখবো চেবিশেভস থিওরাম। চেবিশেভস একজন বিজ্ঞানী যার নামের স্পেলিং মনে রাখার জন্য আমি যখন পড়তাম ইউনিভার্সিটিতে তখন আমি এটাকে চিবাইশেভ বলতাম, কারণ চেবিশেভ বিই হয়ে যায়, তো চিবাইশেভ মনে রাখলে ওয়াই আসে। ঠিক আছে, তো এই জন্য আমরা চিবাইশেভ বলতাম। এনিওয়ে, তো ওদের হলে at least 1 -1/k² of item in any dataset will fall in the k deviation of the mean. k এর ভ্যালু greater than 1 হইতে হবে। মানে আমরা যে z ভ্যালুটা বের করতেছি না, এই z ভ্যালু দিয়ে তুমি পার্সেন্টেজ বের করতে পারবা, কিন্তু এখানে z ভ্যালু তুমি 1 এর বড় ইউজ করতে হবে। মানে এখানে যে সূত্রে k এর ভ্যালু, এখানে 1 এর বড় ইউজ করতে হবে। দেখো তোমার যদি k এর মান 2 হয়, এখানে বসাও তো k এর মান 2 কত হয় দেখো তো। 1 - 1/2² কত হয়? ম্যাম 0 আসবে। কেন 0 আসবে? 1 - 1 0 না উপরে? আরে বাবা, এটা তো 1/k², -1 না। ও আচ্ছা আচ্ছা। 1/4 স্কয়ার। 1/4 আর কি। হ্যাঁ, 1/4, 1 - 1/4 কত হয় বলো? 0.75 হবে না? জি না, এখন এটাকে পার্সেন্টেজে নিয়ে দেখো, 75% আইটেম। আবার যদি তুমি 3 বসাও তাহলে দেখবা 89%। 4 বসাইলে আবার দেখবা 94% হবে। এটা জাস্ট হাইপোথেটিক্যাল কিছু ভ্যালু দিয়ে বললাম। এখন আমার হলো ইম্পেরিক্যাল রুল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। এই যে কার্ভটা আছে এটাকে আমরা বলি নরমাল কার্ভ। ডাটা সেট যদি লার্জ হয় সাধারণত এটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। নরমাল ডিস্ট্রিবিউশনে কার্ভ এরকম এই শেপের হয়। এখন তোমাকে বলতেছে এই দেখো নরমাল ডিস্ট্রিবিউশনে কার্ভে মনে রাখবা মিন মিডিয়ান মোড সবসময় মাঝখানে থাকবে, তাই মিনটা মাঝখানে দেখো, মিউ মাঝখান বরাবর দিয়ে আমি লিখলাম মিউ। এখন যত ডান সাইডে যাবা তার সাথে 1 + 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন +2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন +3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর যত লেফট সাইডে যাবা -1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, জি ম্যাম। এটা আছে এক্স এর স্কেলে। এখন আমি এটাকে জেড এর স্কেলে কনভার্ট করব।
মনে রাখবা জেড এর স্কেলে কনভার্ট করতে গেলে মিউ এর মান ধরতে হবে 0 আর সিগমার মান ধরতে হবে 1। ঠিক আছে, তাহলে মিউ 0 বসাইলাম, সিগমার মান 1 ধরতে হবে। এখানে দেখো মিউ 0 প্লাস 1 ইন্টু 1 কত হইলো? 1 1। তাহলে পরেরটা কত? 2 হবে। 2 আবার যখন লেফটে যাব তখন কি? -1 -2 হবে। একটু তো বুঝতে পারছো? মাইনাসের ক্ষেত্রে কি মাইনাস মাইনাসের সিগমা? ক্ষেত্রেও মিউ এর মান 0 আর সিগমার মান 1। ও আচ্ছা আচ্ছা। পুরাটার ক্ষেত্রেই কনভার্ট করবা যখন মিউ এর মান 0 সিগমার মান 1, তাইলে কি এখানে -1 -2 আসবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, সেটা আসলো। এখন দেখো এখানে আমি একটা -1 সিগমা আর +1 সিগমা এই বরাবর একটা গোলাপি দাগ টানছি, দেখছো এতটুকু জায়গা? ইয়েস ম্যাম। এখানে আমি বলছি যে তোমার +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা সিগমা আছে তো সাথে। ইয়েস ম্যাম। এই +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে এরিয়ার মধ্যে মান 68.26% অবজারভেশন গুলো লাই করে। ধরো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে আমি বলছি, তো পুরো ডাটা সেটটা এটার ভিতরে আছে, তাই না? জি এখন ম্যাম। তারা বলতেছে এই পুরো ডাটা সেটের মধ্যে 68% +-1 সিগমার মধ্যে থাকে, এই এরিয়ার মধ্যে থাকে। ঠিক আছে, ইয়েস ম্যাম। এরপর আবার বলছে দেখো +-2 সিগমা, তার মানে 95% আইটেম হলো এই এরিয়ার মধ্যে থাকে। আর +-3 সিগমার মধ্যে প্র্যাকটিক্যালি অল থাকে। কেন? কারণ 99.72% বলছে, তো এটা তো অলমোস্ট 100 এর কাছাকাছি, তাই না? জি ম্যাম। এখন যেই ভ্যালু গুলো +-3 সিগমার বাইরে থাকবে সেগুলো তাহলে কি? সেগুলাই তোমার আউটলেয়ার। বুঝা গেল? ইয়েস ম্যাম। কারণ সে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো আচরণ করতেছে না, কিন্তু একটা লার্জ ডাটা সেট সাধারণত নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই আচরণ করে। কিন্তু মনে রাখবে সেখানে সবসময় একটা সমস্যা থাকবে, কখনোই তোমার মানে একটা ডাটা সেট কখনোই একদম পারফেক্ট তো হবে না। এই যে দেখো করোনার যে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন দিয়ে সব মানুষ সুস্থ আছে ধরলাম, দুই একজন মারা গেছে না? ইয়েস ম্যাম। তাহলে সেটা কিন্তু নর্মালের মতো আচরণ করতেছে না, তাহলে সেটা আউটলেয়ার না আমার? বেশিরভাগই সুস্থ, ধরো 99%ই সুস্থ, ওই 1%টা আমার আউটলেয়ার। আবার মনে করো ওই যে আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছিলাম যে তোমাদের অনলাইন ব্যাংকিং, সিএসসিরই তো কাজ, তাই না? এখন অনলাইন ব্যাংকিং যে হচ্ছে, অনলাইন ব্যাংকিং কিন্তু এখন খুব সক্রিয়। তো সবাইকেই মনে করো যে সার্ভার খুব ভালো রাখতে হইতেছে। ধরো আজ থেকে 2 বছর আগে করোনার আগেও অনলাইন ব্যাংকিং মানুষ কাজ করতো যারা অনেক ব্যস্ত বিজনেস ম্যাগনেট তারা, বাট এখন কিন্তু নর্মাল পিপলরাও অনলাইন ব্যাংকিং এই অভ্যস্ত না? আর আজ থেকে 5 বছর আগে মানুষ এটিএম কার্ডের কথা চিন্তা করতো? এখন এটিএম কার্ড ছাড়া মানুষ চিন্তা করতে পারে? নো ম্যাম। কিন্তু অনেক সময় থাকে না ওই যে এখান থেকে টাকা উঠায় ওইটার সার্ভার ডাউন, আবার মনে করো অনলাইন ব্যাংকিং এরও সার্ভার ডাউন, সেটা তো সাধারণত থাকে না, খুব কম সময় আছে এরকম হয়। তাহলে সেটা কি আউটলাইন না? জি ম্যাম। সো ইউজুয়ালি কোনো ডাটা সেটই আউটলাইর ফ্রি হওয়া আসলেই সম্ভব না। আচ্ছা, এখন আমরা আগের অঙ্কটা তো আমরা বুঝছি জেড স্কোর থেকে প্রবাবিলিটি কেমনে বের করে। এখন দেখো এই অঙ্কটা, সাপোজ দ্যাট মিড টার্ম টেস্ট স্কোর ফর 300 স্টুডেন্ট in a college business statistics score exhibit normal distribution with mean of 70 and standard deviation of 5. How many students had test score between 60 and 80? এখন জেড স্কোর 60-র জন্য একটা বের করতে হবে, 80-র জন্য একটা বের করতে হবে, কিন্তু এন্ড বলে নাই, বিটুইন বলছে, এটা দেখছো? জি ম্যাম। হাউ মেনি স্টুডেন্ট বলছে, তার মানে প্রথমে আমি প্রবাবিলিটি বের করলে তো আমার কাজ হবে না, আমাকে নাম্বার বের করতে হবে যে 300 জনের মধ্যে কতজন স্টুডেন্ট মানে 60 থেকে 80 পাইছে, তাই না? ইয়েস ম্যাম।
তো প্রথমে আমাকে বের করতে হবে ওদের জেড স্কোর। তো জেড স্কোর তো আমরা অলরেডি আগে বের করছি। এখন দেখো তোমাকে টেস্ট স্কোর কত থাকবে, 60 থেকে 80। 80। আর জেড স্কোর কত থাকবে, জেড স্কোরের সূত্র বসাবা, বসায় আমি -2 + 2 পাইলাম। এখন তুমি মনে রাখবে তোমাকে যদি চেবিশেভ উল্লেখ করে দেয় যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট বের করতে বলবে, এখানে পার্সেন্টেজ অফ স্টুডেন্টের কথা আমি বলি নাই, কারণ হাউ মেনি স্টুডেন্ট বের করতে গেলে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট লাগবেই, ঠিক আছে। কিন্তু যদি শুধু পার্সেন্টেজ অফ স্টুডেন্ট বের করতে বলে আর উল্লেখ করে দেয় যে চেবিশেভ ইউজ করে, তাহলে চেবিশেভ করবা। আর আর যদি না করে উল্লেখ, তাইলে চেবিশেভ করার দরকার নাই, বুঝা গেল। জি ম্যাম। আর যদি তোমাকে তোমাকে যদি বলে দেয় পার্সেন্টেজ উল্লেখ করো এবং ম্যাম শোনা যাচ্ছে না আপনার কথা। ওই মহাশয়ের নাম যদি বলে, তাইলে তুমি ওই মহাশয়ের সূত্র দিয়ে কাজ করবা। আর ওই মহাশয়ের নাম না বললে ইম্পেরিক্যাল রুলে চলে যাবে, ঠিক আছে। কারণ ইম্পেরিক্যাল রুল মোর অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার। না ম্যাম, এর আগের কথাগুলো শুনতেই পাই নাই। বিষয়টা কি ম্যাডাম, কি বিষয়? আচ্ছা, বলছি যে যদি তোমাকে বলে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট বের করতে যারা এত থেকে এত পাইছে, যদি চেবিশেভ ভাইয়ের নাম বলে, তাহলে চেবিশেভ ভাইয়ের সূত্র ইউজ করবে। আর যদি চেবিশেভ ভাইয়ের নাম না বলে আর বলে পার্সেন্টেজ আর হাউ মেনি স্টুডেন্ট, তাহলে ইম্পেরিক্যাল রুল করবা, চেবিশেভ ভাইয়ের সূত্র করার দরকার নেই। আর যদি তোমাকে পার্সেন্টেজের কথা বললোই না, সরাসরি হাউ মেনি বললো, তাহলে তোমাকে ইম্পেরিক্যালি করতে হবে, কারণ পার্সেন্টেজ ছাড়া তুমি হাউ মেনি বের করতে পারবে না, ক্লিয়ার। জি ম্যাম। যা চাবে তা টু দি পয়েন্টে অ্যান্সার করো। তো আমার এখানে শর্তটা মনে আছে, বলছিল কে এর মান কিসের বড় হইতে হবে, 1 এর বড় হইতে হবে। এখন এখানে দেখো যে জেড স্কোর বের করছে, এটা -2 + 2 আসছে, তাহলে আমি শুধু 2 ইউজ করতে পারবো, +2। তাহলে তুমি বলো এটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কারণ আমি -2 কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, যেটা 1 এর বড় হবে আমি শুধু সেটাই ইউজ করতে পারবো। তাহলে জি 1 এর বড় হলো 2, তাই আমি 2 বসাইলাম। 2 বসানোর পরে আমি এটাকে পার্সেন্টেজ করে পাইলাম 75% স্টুডেন্ট এত থেকে এতর মধ্যে পাইছে। এখন ইম্পেরিক্যাল রুলে আমাকে ওখানে আমাকে কি বলছিল যে 60 থেকে 80, তাইলে আমি 60 আর 80 কে কনভার্ট করে এখন কি হয়ে গেছে, জেড এর মান -2 আর +2। তাহলে ইম্পেরিক্যাল রুলে দেখো -2 থেকে জেড বড় আর +2 থেকে জেড বড় বা সমান, ঠিক না? জি ম্যাম। এটাই তো হবে। বুঝতে পারছি এটা কেন হচ্ছে, কারণ 60 এর সমান বা বড় হবে থেকে 80 সমান বা ছোট হবে, তাই না? 80 বড় তো সে চায়নি। এখন সেটাকে আমি যে কনভার্ট করছি, এখন এটা -2 আর +2 তে হয়েছে, বুঝা গেল। জি ম্যাম। আচ্ছা, ম্যাম এখন হ্যাঁ বলো। কোশ্চেনে কি চেবিশেভ চাইছে এটা? এটা আমি শিখাই দিচ্ছি ও আচ্ছা তোমাদের। আচ্ছা। যদি আমি তো বলে দিলাম কখন ইউজ করবা যদি চায়, ওকে। আর নয়তো ইম্পেরিক্যাল। আচ্ছা, এখন দেখো তুমি প্রবাবিলিটি টেবিল থেকে -2 আর +2 ভ্যালু আমরা বের করা শিখছি। তোমরা এখন প্রথমে কি করবা, যেই প্রবাবিলিটির মানটা বড় আসছিল সেইটা আগে লিখবা, তারপরে মাইনাস করে দিবা যেই প্রবাবিলিটির মানটা ছোট, কারণ তোমাকে এত থেকে এতর মধ্যে বের করতে হবে। আমি তোমাদেরকে যদি ফরম্যাটটা একটু দেখাই কিভাবে আসলো। কি আকাশ আঁকতেছিল, সাপোজ এরকম টেবিল, হ্যাঁ, মাঝখানে 0 না, জি ম্যাম। তোমাকে বলছে ধরো +2 এখানে, -2 এখানে, তাহলে এতটুক জায়গা তোমার লাগবে, তাই না? ঠিক কিনা? জি
এখন তোমাকে বলতেছি -2 থেকে বড় হবে জেড, তার মানে এই অংশটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর বলতেছি +2 থেকে ছোট হবে, তার মানে এই অংশ তো নিতে পারবো না, এটা +2 বড় না, ইয়েস ম্যাম। তার মানে এই অংশটা, তার মানে কি অ্যাকচুয়ালি এই অংশটা, তাই না? জি এখন ম্যাম। আমি প্রথমে যখন প্রবাবিলিটি -2 থেকে বড় নিলাম, -2 থেকে বড় মানে নিলাম, তখন কিন্তু এতখানি অংশের প্রবাবিলিটি নিয়ে ফেলছি আমি। তাহলে সেখান থেকে +2 থেকে যে ছোটতে এই অংশটা বিয়োগ করতে হবে না, এই যে অংশটা। জি ম্যাম। এই জন্য আমি বড় প্রবাবিলিটি থেকে, তুমি দেখো এই পুরো গ্রাফ মানে কার্ভটার মধ্যে এই অংশটা বেশি না, -2 থেকে বড় এই অংশটা কিন্তু বেশি, তার মানে কি এটার প্রবাবিলিটির মানটাও বেশি হবে। বুঝতে পারতেছি আমার কথা? নো ম্যাম, এটা আরেকবার বুঝাতে। বুঝি না। এই পুরা গ্রাফের মধ্যে যদি এতটুক অংশ নেই, তাহলে এই অংশটা কি অনেক বড় অংশ না জি ম্যাম। জি জি। অংশের মধ্যে? তার জন্য এটার প্রবাবিলিটিও তো বেশি হবে। জি ম্যাম। তো এই জন্য আমার প্রবাবিলিটিটা বড়। তারপর এখন এই অংশটাকে আমাকে বিয়োগ করতে হবে, এই জন্য আমি মাইনাস করছি ছোট প্রবাবিলিটিটা, বোঝা গেল? ইয়েস ম্যাম। করে তারপর লিখছি। আই গেস তোমরা বুঝতে পারছো কেন এটা থেকে এটা বিয়োগ করছি। জি ম্যাম, কিন্তু ওই ছোটটা বের করব কিভাবে প্রবাবিলিটিটা? বড়টা তো বের করছি ম্যাম। বড়টা তো টেবিলেই, ও আচ্ছা আচ্ছা। টেবিলে যে তুমি +2 আর -2 প্রবাবিলিটি বের করছো না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন +2 প্রবাবিলিটি কিন্তু এটাই আসছিল। জি। এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে তোমাদের দুইটা প্রবাবিলিটি থাকলে বড়টা আগে লিখে ছোটটা বিয়োগ করবা, কিন্তু তোমাদের তো বের করেই দেখছো যে বড়টার মান মানে +2 এর প্রবাবিলিটি ছিল 0.97725, আর ছোটটার প্রবাবিলিটি মানে -2 এর প্রবাবিলিটি ছিল 0.02275। তাই আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি। এখানে মাঝে মধ্যে দুইটাই মাইনাসে আসতে পারে, তখন কি করবা? ধরো এখানে -2 আছে আর এখানে -1.5 আছে, তখন কি করবা? তখন ওই যে যেই দুইটার মধ্যে যেটার প্রবাবিলিটি বড় সেটা আগে লিখবা, তারপর মাইনাস করবা যেটা ছোট প্রবাবিলিটি। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে এইটা প্রবাবিলিটির মান আমার আসছে এইটা। এটাকে যদি আমি পার্সেন্ট করি তাহলে আমি পাবো কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 80 পাইছে, কিন্তু আমার কাছে চাইছিল কি কতজন স্টুডেন্ট। তাইলে আমি 0.95 এর সাথে যদি 300 গুণ করি তাহলে আমি পেয়ে যাবো না কতজন স্টুডেন্ট। জি ম্যাম। আচ্ছা, স্টুডেন্টের নাম্বার কি ফ্র্যাকশন হবে? না ম্যাম। না ম্যাম। তো এটাকে পূর্ণ সংখ্যা লিখবা, মনে থাকে যেন। আশা করি এটা পারবা। এখন তোমরা করো 58 থেকে 82 পাবে। এখানে আমার নাম এখানে আছে কত, 60 থেকে 80 না, এখানে 58 থেকে 82 করো, দেখি পারো কিনা। আবার কথা বুঝতে পারছো কি বলছি? জি ম্যাম। জি ম্যাম। 62 থেকে 82। না, 50 থেকে 58, ও 58 থেকে। 58282 লিখে দিব। নো ম্যাম, লাগবে না। করো এটার জন্য। শেষ হইলে আমাকে বলবা, আমি পরের স্লাইড ওপেন করে দিব, তোমরা মিলাই দেখবা, ঠিক আছে? ওকে ম্যাম।
একটু জি স্কোরের ফর্মুলাটা একটু স্কোরের ফর্মুলা তো এখানে দেওয়াই আছে, এখানে 58 বসাবা, মিনের মান আর সিগমার মান সেম রাখতেছি, বুঝা গেল? এই- টেবিলটা xi মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম করেছি ম্যাম।
দেওয়া লাগবে। পরের স্লাইডটা ওপেন করে দিয়ে দেখো মিলে কিনা। এটা আসছে? ও না ম্যাম, আমার আসছে 288 আসছে ম্যাম ইম্পেরিক্যালে। কেন 288 আসবে? প্রবাবিলিটি দেখতে ভুল করেছো? আমার তো এই যে জি জি স্কোর আসছে হচ্ছে -2.24, আর আসছে হচ্ছে +2 আসছে শুধু ওখানে। ক্লাস 2 তো আসবে না, দেখো তুমি ভালো করে। ওকে ম্যাম, আবার দেখতেছি। ও সরি ম্যাম, আমি 80 লিখছি শুধু। 82, ঠিক আছে ম্যাম, এবার ঠিক আছে। করো, শেষ করো। ওকে ম্যাম, করে দিচ্ছি। ম্যাম শেষ করেছিলাম আমি, গেছি। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা এটা বাসায় দেখো। আই গেস তোমরা তো এখন শিখে গেছো কিভাবে করতে হবে। তো এখন ডিটেক্টিং আউটলেয়ারে ওই যে বললাম আউটলেয়ার কি, আনইউজুয়ালি স্মল বা আনইউজুয়ালি লার্জ ভ্যালুটা কি বলতেছি, এটাকে এক্সট্রিম ভ্যালু বলে। জেড স্কোয়ারের মান যদি লেস দেন -3 আর গ্রেটার দেন +3 হয়, তাহলে ওটাকে আমি কনসিডার করব আউটলেয়ার হিসেবে, ঠিক আছে? তাইলে ইট মাইট বি ইনকারেক্টলি রেকর্ডেড হতে পারে, যে ইনকারেক্টলি রেকর্ড করছি, অথবা ডাটা ভ্যালু ইনকারেক্টলি ইনক্লুডও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে ডাটাটা আসলে কারেক্ট, বাট এটাই ঘটছে, কারণ আমি বললাম না যে একটা ডাটা সেটে কিন্তু আউটলাইর থাকতেই পারে, তাই না? তো এইটা এই চ্যাপ্টারের শেষ। এই চ্যাপ্টারটা আমি অলরেডি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। আমরা এখন প্রবাবিলিটি শুরু করব, যতটুকু পড়াতে পারি অতটুকুই থাকবে ফাইনালে, মানে সরি মিডে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা মনে আপলোড করি নাই, করছি? না না। না ম্যাম। এটা ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ওই জিনিসই আমরা পড়বো। সো আমরা আসলে পুরাটা পড়তে পারবো না, তো যতটুকু পড়তে পারবো ততটুকুই থাকবে। তো প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি হলো একটা লাইকলিহুড মেজার করবে, আহ, সেটা একটা পয়েন্টে হবে, প্রবাবিলিটির মান 0 থেকে বড় এবং 0 থেকে 1 পর্যন্ত হবে, মানে 0 ছোট হতে পারবে না, 1 এর বড় হতে পারবে না প্রবাবিলিটির মান। প্রবাবিলিটির মান যত 0 এর কাছাকাছি হবে তত বুঝবো যে আসলে এটা ঘটার সম্ভাবনা নেই, আর যত 1 এর কাছাকাছি বসবো তখন বুঝবো যে এটা আসলে ঘটার সম্ভাবনা বেশি, ঠিক আছে? জি। আর প্রবাবিলিটির মান যদি 0.5 হয় তাহলে বুঝবো এটা হতে পারে, নাও হতে পারে, 50% চান্স। তো প্রবাবিলিটির 3টা প্রপার্টিজ আছে। প্রথম প্রপার্টিজ আমরা অলরেডি বলে দিলাম যে মান 0 থেকে 1 এর মধ্যে হবে। দ্বিতীয় প্রপার্টি হলো এটা নেগেটিভ ভ্যালু হইতে পারবে না। থার্ড প্রপার্টি হলো যে একটা ইভেন্টে যতগুলো ঘটনা ঘটা সম্ভব
সবগুলার প্রবাবিলিটির মান যোগ করলে যোগফল 1 হবে। যেমন মনে করো একটা কয়েন তুমি টস করলা, কি কি আসতে পারে? হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তো হেড পড়ার এছাড়া তার কিছু হবে না, হবে? না তো হেড পড়ার প্রবাবিলিটি আর টেল পড়ার প্রবাবিলিটি যদি যোগ করি যোগফল 1 হবে। কারণ প্রথমে লিখতে হবে তোমার হেড কয়টা আছে উপরে, 1/1টা হেড আছে, আর সাইড কয়টা আছে, 2টা। তাহলে 1/2 হেড পড়ার প্রবাবিলিটি 1/2, রাইট? প্লাস টেল পড়ার প্রবাবিলিটি, টেল আছে কয়টা, একটা, আর সাইড আছে 2টা, সেটাও 1/2। এটা যোগ করলে যোগফল 1 হবে। বুঝা গেল? জি ম্যাম। আর কি কয়েনের কথা চিন্তা করে বলছেন না ম্যাম? হ্যাঁ, কয়েনের কথা চিন্তা করে বুঝ। এরকম এটা আবার ছক্কার ক্ষেত্রেও হইতে পারে। ছক্কার জন্য কি হবে? 1 পড়ার প্রবাবিলিটি কত? 1 আছে একটা, 1 ডিভাইডেড বাই সাইড কয়টা, 6টা না, 1/6। সেরকম 2 1/4 পড়ার প্রবাবিলিটিও 1/6, 3 পড়ার প্রবাবিলিটিও 1/6। এরকম 6 পড়ার প্রবাবিলিটি পর্যন্ত যদি যোগ করি যোগফল কত হবে? 1 হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন প্রবাবিলিটি বের করার স্টেপ 3টা। একটা হলো স্যাম্পল স্পেস বের করতে হবে, তারপরে আইডেন্টিফাই করতে হবে ইভেন্ট, তারপরে অ্যাসাইন করতে হবে প্রবাবিলিটি। এখন আমরা প্রথমে স্যাম্পল স্পেস কি আমাকে জানতে হবে আগে। তার আগে বলে নিচ্ছি প্রবাবিলিটি কয় প্রকার। 2 প্রকার, অবজেক্টিভ আর সাবজেক্টিভ। অবজেক্টিভ আবার 2 প্রকার, ক্লাসিক্যাল প্রবাবিলিটি, এমপিরিক্যাল প্রবাবিলিটি। সাবজেক্টিভ প্রবাবিলিটি বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন। ধরো তোমার কাছে পুরো ইনফরমেশন নাই, অর্ধেক অর্ধেক ইনফরমেশন আছে, কোনো ডাটা টাটা কিছুই দেওয়া নাই। হঠাৎ করে তুমি আজকে বের হওয়ার সময় তোমার মাকে জিজ্ঞেস করলে, আম্মু আমি কি ছাতা নিয়ে বাইরে যাব, বৃষ্টি হবে? এখন তোমার মা চিন্তা করলো কালকে বৃষ্টি হয়েছে, আজকে আকাশ মেঘলা, ঠিক আছে, এরকম চিন্তা করে বললো যে না বৃষ্টি হইতে পারে, ছাতা নিত। তার মানে এখানে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে, কিন্তু এখানে কি আসলে কোনো অঙ্ক কষছে বা কিছু কোনো প্রপার প্রবাবিলিটি বের করছে? না ম্যাম। বের করে নাই। তো এইটাকে আমরা বলি সাবজেক্টিভ প্রবাবিলিটি। তাহলে অবজেক্টিভ প্রবাবিলিটি কি? ক্লাসিক্যাল অথবা ইম্পেরিক্যাল হতে পারে। ক্লাসিক্যালের জন্য তোমার ইভেন্ট গুলো আসার চান্স সমান থাকতে হবে, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। যেমন মনে করো একটা কয়েন টস করলে হেডও আসতে পারে, টেলও আসতে পারে, সমান সমান সম্ভাবনা না? জি ম্যাম। হ্যাঁ, এই টাইপের অবজারভেশনের ক্ষেত্রে তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি হয়। আর ইম্পেরিক্যাল প্রবাবিলিটি হলো ফ্রিকোয়েন্সি টাইপের, রেশিও টাইপের, ঠিক আছে? আমরা এখন যাই, এখানে তোমার লেখা আছে পড়ো, আমি এখানে সংজ্ঞায় চলে গেলাম। আচ্ছা, এক্সপেরিমেন্ট হইলেও একটা প্রসেস যেটার মাধ্যমে আমি আউটকাম নিব। তাহলে স্যাম্পল স্পেস কি? এক্সপেরিমেন্টের মধ্যে সেট অফ অল এক্সপেরিমেন্টাল আউটকাম, পুরো আউটকামটাকে আমি বলতেছি স্যাম্পল স্পেস। একটা এক্সপেরিমেন্ট রান করে যা যা আসা সম্ভব সেটাকে আমি বলতেছি স্যাম্পল স্পেস। যেমন মনে করো একটা কয়েন টস করলে কি, হেডকে আমি এইচ দিলাম আর টেলকে আমি টি দিলাম। একটা কয়েন টস করলে কি কি আসবে আউটকাম? হেড আর টেলই তো আসবে, তাই না? জি ম্যাম। তাহলে এই হেড আর টেল হলো তোমার স্যাম্পল স্পেস। এখন একটা ছক্কা থ্রো করলে তোমার আউটকাম কি কি আসবে? 1 থেকে 6। 1 থেকে 6, ওইটা তোমার স্যাম্পল স্পেস। ছোটবেলায় পড়ছো না ওই যে সেটের অঙ্কগুলা, মনে আছে? নমুনা ক্ষেত্র মনে আছে? জি ম্যাম। এটা ওই নমুনা ক্ষেত্রই স্যাম্পল স্পেস। তাহলে স্যাম্পল পয়েন্ট কি? এই যে স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা ভ্যালু তোমার স্যাম্পল পয়েন্ট, মানে এই যে একটা স্যাম্পল পয়েন্ট, টি আরেকটা স্যাম্পল পয়েন্ট। বুঝে গেল? জি ম্যাম। এখন আসতেছে তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো একটা এক্সপেরিমেন্ট যেটা আউটকাম গুলো চান্সের উপর ডিপেন্ড করবে, কিন্তু তুমি প্রিডিক্ট করতে পারবে না। তুমি জানো একটা কয়েন টেস্ট মানে টস করলে হেড টেলই পাবা। তুমি জানো যে একটা ছক্কা ডাই করলে 1 থেকে 6-এর মধ্যেই পাবা। তুমি জানো যে একটা কার্ড, মানে ওই যে তাস খেলে যে ওই কার্ডের মধ্যে থেকে কার্ড নিলে কি কি কার্ড আসতে পারে, ঠিক আছে? চান্সও জানো, কিন্তু তুমি কি আগেই জানো কি আসবে? না ম্যাম। তার মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট হলে প্রত্যেকটা আসার চান্স আছে, বাট তুমি আগে থেকেই প্রিডিক্ট করতে পারবা না। আচ্ছা, আর যদি প্রত্যেকটা আসার চান্স সমান হয় তাহলে সেটাকে বলবে ইকুয়ালি লাইকলি আউটকাম। আর আউটকাম কি? পার্টিকুলার রেজাল্ট অফ এন এক্সপেরিমেন্ট। তুমি এক্সপেরিমেন্ট করলা, যে তোমার রেজাল্টটা আসলো, তুমি টস করলা, হেড পেলা,
এটা হলো তোমার আউটকাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে ইভেন্ট কি? কালেকশন অফ ওয়ান অর মোর আউটকাম অফ এক্সপেরিমেন্ট। এখানে দেখো উদাহরণ দিছি আমি। এক্সপেরিমেন্ট আছে অল পসিবল আউটকাম মানে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। তারপর আছে সাম পসিবল ইভেন্ট, যে ইভেন্ট নিয়ে তোমার কাজ করতে বলবে। সাপোজ এক্সপেরিমেন্ট কি, রোলে ডাই, ডাই রোল করবা। এখন বলতেছে যে অল অফ পসিবল আউটকাম কি 1 থেকে 6 যে কোনো ভ্যালু, তাই না? জি ম্যাম। তো 1 থেকে 6 যে কোনো ভ্যালু আমি দিলাম, প্রত্যেকটাই আমি লিখলাম, এটা আমার স্যাম্পল স্পেস। এখন বলছে পসিবল ইভেন্ট, তোমাকে বললো অবজার্ভ এন ইভেন্ট নাম্বার। ইভেন্ট নাম্বার আছে কতগুলো, প্রবাবিলিটি বের করো তো। প্রবাবিলিটি অফ হ্যাভিং ইভেন্ট নাম্বার, ইভেন্ট নাম্বার কয়টা সেটা উপরে লিখতে হবে। কয়টা আছে দেখো? 2 4 6 তিনটা। 3টা। আর টোটাল কয়টা আছে? কয়টা ম্যাম? 2 বাই 6টা। তাহলে 3/6 মানে কি 1/2। আবার বলছে অবজার্ভ গ্রেটার দেন 4, 4-এর বড় কয়টা আছে? 3টা। 2টা। 2টা, তাহলে 2/6, তাহলে কি হবে 1/3, তাই না? এরপর বলছে অবজার্ভ এ নাম্বার 3 অর লেস, 3 এবং তার ছোট কয়টা আছে? তিনটা। 3টা, তাহলে 3/6, তাহলে 1/2, তাই না? তো বুঝতে পারছো এটা? জি ম্যাম। হ্যাঁ। এখন আসতেছে সাম বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট যে ইভেন্ট, ইভেন্ট বললাম যে ইভেন্ট হবে 2 প্রকার। একটা হলো, এবং ইভেন্ট কিন্তু স্যাম্পল স্পেসের একটা সাবসেট হবে, কারণ ইভেন্টটা আসবেই তো স্যাম্পলের থেকে, তাই না? দেখলে তো আমরা স্যাম্পলের থেকে বের করে করে বলতেছিলাম যে অবজার্ভ ইভেন্ট ভ্যালু, অবজার্ভ অড ভ্যালু বা লেস দেন 4 বা গ্রেটার দেন 4 যা বলতেছিলাম। যদি তোমার ইভেন্টের মধ্যে আউটকামের একটা সম্মিলিত ইভেন্ট না ম্যাম? ইভেন্ট আউটকাম তো একটা হলো স্যাম্পল স্পেস যা 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 আসতে পারে, আর ইভেন্ট কি যেটা তুমি দেখতে চাচ্ছ সেটা স্যাম্পল স্পেস থেকেই তো আসবে, তাই না? জি ম্যাম। আগের বার দেখো আমরা কি করছিলাম, এটা তো স্যাম্পল স্পেস ছিল আমাদের, আর এখানে ছিল ইভেন্ট। আমি স্যাম্পল স্পেস থেকে নিয়ে নিয়ে তো ইভেন্ট বলতেছিলাম, তাই না? জি তাহলে ম্যাম। এটা ইভেন্টটা কি স্যাম্পল স্পেসের সাবসেট না? ইয়েস ম্যাম। এখন ইভেন্টে আবার 2 প্রকার, সিম্পল ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট কি করবে, ধরো একটা কয়েন তুমি টাচ করলা, হেড বা টেল আসবে। তাহলে কম্পাউন্ড ইভেন্ট কি হবে, একটু কমপ্লেক্স হবে। মনে করো একসাথে 2টা কয়েন টস করলো, তাহলে কি হবে, প্রথমটায় হেড আসতে পারে, পরেরটা টেল আসতে পারে না? আবার একসাথে 3টা কয়েনের তো টস করতে পারো, প্রথমটা হেড, পরেরটা টেল, তারপরটা আবার হেড আসলো, এরকম হইতে পারে না? জি ম্যাম। তো ওইগুলাকে আমাকে বলতেছি কম্পাউন্ড ইভেন্ট। এখন ক্লাসিক্যাল প্রবাবিলিটির সূত্র দেওয়া আছে, উপরে আছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। এখানে বলছে সার্ভে অফ 34 স্টুডেন্ট এট এ ওয়াল কলেজ অফ বিজনেস শোড দ্য ফলোইং মেজর। ওয়াল কলেজ অফ বিজনেসের 34 জন স্টুডেন্টের ডাটা নিচ্ছে, তারা নিচের মেজর দেখাচ্ছে। এখন তোমাকে কোশ্চেন বলছে ফ্রম 34 স্টুডেন্টস সাপোজ ইউ randomly select a student, what is the probability he or she is a major management major? ঠিক আছে, ম্যানেজমেন্ট মেজর সেটা বের করতে হবে। দেখো তো ম্যানেজমেন্ট মেজর কয়জন আছে? 6 জন আছে ম্যাম। 6 জন। আর টোটাল কয়জন আছে? 34। 34, তাহলে 6/34, ঠিক আছে? জি জি ম্যাম। পরেরটা কত হবে বলো? 5/34। তাহলে এটা পারবা তোমরা? জি ম্যাম। তাহলে দেখো এটাই বের করে দেখাইছে।
ইকুয়ালি লাইকলি আউটকাম আমি অলরেডি বলছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ আমি এখন বলবো। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে যে আমরা ছোটবেলায় পড়তাম না, পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট ছিল না, আর বর্জনশীল হচ্ছিল ডিপেন্ডেন্ট। সরি, বর্জনশীল ছিল ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, অবর্জনশীল ছিল ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। জি ম্যাম। আচ্ছা, এখানেও মিউচুয়াল এক্সক্লুসিভ মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা ঘটনা ঘটার সাথে আরেকটা ঘটনা ঘটার কোনো সম্পর্ক নাই। তুমি একটা কয়েন টস করলা, করার পর হেড আসলো, পরে আবার কয়েন টস করলা, আবার হেড আসলো। এখন এই পরের হেডটা আসা কি আগের হেডের সাথে সম্পর্ক আছে? না ম্যাম। বুঝে গেল? জি ম্যাম। এরপর আসছে কালেকটিভলি এক্সাস্টিভ। এটা হলো তুমি একটা ইভেন্ট যখন অকার করবে তখন এক্সপেরিমেন্ট তো কন্ডাক্ট করতে হয়, তখন একটা না একটা ইভেন্ট হবেই। সাপোজ তুমি একটা কয়েন টস করলা, তোমার কি হবে? হেড অথবা টেল যে কোনো একটা তো পড়বে, এমন তো না যে এটা সারা জীবন ঘুরতেই থাকবে, হেডও পড়বে না টেলও পড়বে না, এরকম হবে? না ম্যাম। তার মানে একটা একটা এক্সপেরিমেন্ট রান করলে অ্যাটলিস্ট একটা ইভেন্ট তুমি পাবা। বুঝে গেল? জি ম্যাম। ইম্পেরিক্যালের দেখো একটা উদাহরণ দেওয়া আছে, কনসিডার অ্যান এক্সপেরিমেন্ট অফ রোলিং ডাই। সাপোজ উই থ্রো এ ডাই 180 টাইমস, সাপোজ উই গেট 5 ফর 72 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর গেটিং 5। 5 পাওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। তাইলে কি করতে হবে? 5 আসছে কয়বার? 72 বার। আর টোটাল কয়বার আছে? 180 বার। তাহলে 72 বাই 180। বুঝা গেল? জি ম্যাম। এটা অ্যাকচুয়ালি রিলেটিভ চেঞ্জ বের করার মতো না, বলো? বা জি ম্যাম। রেশিও কাইন্ড অফ ওই টাইপের ফর্মুলা ফলো করে। এখন তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি যে let us take a case of tossing 2 coins simultaneously, find the sample space and also find the probability at least at one at least head appears, মানে প্রথমে কি স্যাম্পল স্পেস বের করতে বলছে, কিসের জন্য? দুইটা কয়েন যদি একসাথে টস করো কি কি হইতে পারে? দুইটাই হেড হইতে পারে, পারে? জি ম্যাম। পরে আবার টস করলাম, একটা হেড একটা টেল হইতে পারে, প্রথমটা হেড পরেরটা টেল। আবার হইতে পারে প্রথমটা টেল পরেরটা হেড, আর হতে পারে দুইটা টেল। এছাড়া আর কিছু হবে? নো ম্যাম। আচ্ছা, এখন তোমাকে আমি স্যাম্পল স্পেসটা দেখো লিখছি, তোমাকে বলছে কি বের করতে, যে কমপক্ষে একটা হেড থাকবে, কমপক্ষে একটা হেড আর দুইটা হেডও থাকতে পারে, তাই না? মিনিমাম একটা হেড। দেখো তো এখানে কমপক্ষে একটা হেড কয়টার মধ্যে আছে? জানি। তিনটার মধ্যে না? জি ম্যাম। তাহলে 3, আর টোটাল কয়টা আছে স্যাম্পল স্পেস? 4, তাহলে 3/4। ক্লিয়ার? জি ম্যাম। এখানে একটা অঙ্ক আছে, পড়ো, দেখো পারো কিনা। A Center for Child Care reports on 339 children and the marital status of their parents. There are 333 married, 182 divorced, and 24 widows parent. What is the probability a particular child chosen at a random will have parent who is divorced? একটা চিলড্রেন তুমি সিলেক্ট করলে, এখন তোমাকে দেখতে বলছে তার প্যারেন্টরা ডিভোর্সড কিনা, বলো কত হবে প্রবলেম? আহ, 182 ডিভাইডেড বাই 539, হ্যাঁ, পারবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি বেসিক রুল। বেসিক রুলের ক্ষেত্রে তোমার আসলে আসবে চারটা: কমপ্লিমেন্ট রুল, ইউনিয়ন রুল, ইন্টারসেকশন রুল, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা অলরেডি কথা বলছি, তাই না? তো কমপ্লিমেন্ট রুলে প্রথমে যাই। কমপ্লিমেন্ট রুল কি করবে? পুরা ঘটনা যদি এক হয়, একটা ঘটনা ধরো এ ঘটনা ঘটার প্রবাবিলিটি পি অফ এ, আর ঘটনা ঘটবে না, এটার প্রবাবিলিটি কেমনে বের করবো?
কারণ পুরো ঘটনা ঘটার প্রবাবিলিটি কি হবে, একটা ঘটনা ঘটবে প্লাস একটা ঘটনা ঘটবে না, টোটাল প্রবাবিলিটি কত বলো তো? 1। তাহলে আমি যদি 1 থেকে পি ঘটনা ঘটবে এটা বিয়োগ দেই, তাহলে আমি পি ঘটনা ঘটবে না এটার প্রবাবিলিটি পাইবো না? জি ম্যাম। ওইটাই বের করছে, ওটাকে কমপ্লিমেন্ট রুল বলে, হ্যাঁ? আচ্ছা, এখন আসি ইউনিয়ন অফ টু ইভেন্টস। ইউনিয়নের আরেকটা নাম মনে রাখবা, রুল অফ এডিশন বলবে তারা, হ্যাঁ? রুল অফ এডিশন। রুল অফ এডিশন। ইউনিয়ন থাকলে যোগ করতে হয়, জি ম্যাম, বুঝতে পারছি। এই জন্য এটা নাম রুল অফ এডিশন। এখন দেখো, তোমাকে যদি বলে ইউনিয়ন অফ টু ইভেন্টস, অথবা বলতে পারে এ ঘটবে অথবা বি ঘটবে, অথবা এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান ঘটবে। অ্যাটলিস্ট ওয়ান ঘটা মানে কি, হয় এ ঘটবে নয় বি ঘটবে, তাই না? একই জিনিস না? একটা বলতে পারে ইউনিয়ন ঘটবে, আর একটা বলতে পারে এ ঘটবে অথবা বি ঘটবে, এ অর বি। অথবা বলতে পারে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান ঘটবে। অ্যাটলিস্ট ওয়ান ঘটা মানে কি, হয় এ ঘটবে নয় বি ঘটবে, দুইটা তো ঘটবে না। ক্লিয়ার? ম্যাম এটা আরেকবার একটু। আচ্ছা, ইউনিয়ন মানে, ইউনিয়ন যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে রুল অফ এডিশন হয়। রুল অফ এডিশন মানে কি, তোমার প্রশ্ন এরকম থাকবে, একটা ঘটনা এ একটা ঘটনা বি, এখন তোমাকে বললো হয় এ ঘটবে অথবা বি ঘটবে, মানে এ অর বি, আইদার এ ঘটবে অর বি ঘটবে। আরেকটা বলতে পারে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটবে। অ্যাটলিস্ট একটা ঘটা মানে কি, এ ঘটবে অথবা বি ঘটবে আমরা ম্যাডাম ইউনিয়ন থাকলে কখনো দুইটা করবে না একসাথে। না। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমি দুইটা ছবি দিচ্ছি। প্রথম ছবিটা, লেফট সাইডের ছবিটা দেখো, ইভেন্ট এ আর ইভেন্ট বি একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, না ম্যাম। কিন্তু পরেরটায় দেখো ইভেন্ট এ ওভারল্যাপ, ইভেন্ট এ কে ইভেন্ট বি ওভারল্যাপ করছে, তাই না? জি ম্যাম। তার মানে এটার সাথে এটা যুক্ত আছে, তার মানে অবশ্যই আমার দুইটা বিষয় আসবে। ওই যে সেখানেও মিউচুয়ালি এক্সক্লুসিভের ব্যাপার আছে। যদি তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন হবে স্পেশাল কেস অফ এডিশন। দেখো আমার পাশে লিখে দিয়েছি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ অর বি, এটার ক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, কারণ এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা স্বাধীন, এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? আর যদি তাদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে কি হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি অথবা এ অর বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অথবা প্রবাবিলিটি অফ এ এন্ড বি। দেখো এই জায়গাটায় কি ঘটছে, এই যে জায়গাটায় ওভারল্যাপ করছে, এখানে এ ও ঘটছে বি ও ঘটছে না? জি ম্যাম, এটা কমন। এটা কমন। তাইলে দেখো, সে একবার এই অংশটা নিছে, সে একবার এই অংশটা নিছে, দুইবার হয়ে গেল না? জি জি ম্যাম। তো দুইবারের মধ্যে একবার তোমাকে বিয়োগ করতে হবে নাকি? জি ম্যাম। তাইলে আমার প্রবাবিলিটি অফ এ নিলাম এই পুরো অংশটা, প্রবাবিলিটি অফ বি নিলাম এই পুরো অংশটা। এখন আমার প্রবাবিলিটি অফ এ এবং বি মানে এই ভিতরের অংশটা দুইবার হয়ে গেছে, তাই আমি একবার বিয়োগ করে দিলাম। বুঝা গেল? জি ম্যাম। এটাকে বলতেছি জেনারেল কেস অফ এডিশন। এখন আমরা একটা ম্যাথসে যাই। A machine fills plastic bags with a mixture of beans, broccoli and other vegetable. একটা মেশিন আছে যে ভেজিটেবল ফিল আপ করে, মানে আমাদের দেশে এখন এটা পাওয়া যাচ্ছে, স্বপ্নে মিনা বাজারে গেলে দেখবা সবজি টবজি কেটে রেডি করা পাওয়া যায়, কিন্তু বাইরে এটা খুবই নর্মাল, ঠিক আছে, অনেক বেশি পাওয়া যায়। এখন বেশিরভাগই সবজির নিশ্চয়ই যে প্যাকেট করছে সেটার একটা নির্দিষ্ট ওয়েট আছে, তাই না? তারা মোস্ট অফ দ্য ব্যাগ কি করে, কারেক্ট ওয়েট, যত ওয়েট ওরা চিন্তা করছে অতই ওরা ক্যারি করে, বাট বিকজ অফ ভেরিয়েশন ইন দ্য সাইজ অফ দ্য বিন এন্ড আদার ভেজিটেবল, এখন মনে
মনে করো বিনের সাইজ একটু বড় হতে পারে, ছোট হতে পারে, মটরশুঁটির বল বড় ছোট হতে পারে, তাই না? এই কারণে একটু ওজনের তারতম্য হয়। তখন কি হবে, হয় তোমার নির্দিষ্ট যে কারেক্ট ওয়েটটা আছে সেটা থেকে একটু কম হবে, তাহলে সেটা হবে আন্ডার ওয়েট, অথবা ওইটার থেকে একটু বেশি হবে, তাহলে হবে ওভার ওয়েট। বুঝা গেল? জি জি ম্যাম। এখন তোমাকে এ চেক অফ 4000 প্যাকেজ ফিল ইন দ্য পাস্ট মান্থ, 4000 প্যাকেট লাস্ট মান্থে ফিল আপ করছে, সেটার ডাটাটা রিলিভ করছে। ওয়েট কি কি হইতে পারে? একটা হলো আন্ডার ওয়েট, একটা হলো স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি কি? কারেক্ট ওয়েট, তাই না? যেটা চাইছি সেটাই আসছে। আর ওভার ওয়েট। সেই ইভেন্টগুলোর নাম দিলাম এ বি সি। এখন তোমাকে এ বলে দিছে 100টা, বি বলে দিছে 3600টা, আর সি বলে দিছে 300টা। এখন তোমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্টিকুলার প্যাকেজ উইল বি আইদার আন্ডারওয়েট অর ওভারওয়েট। পার্টিকুলার প্যাকেট হয় আন্ডারওয়েট হবে, নয় ওভারওয়েট হবে। এখন এটা কিভাবে বুঝবো এটা স্পেশাল কেস না জেনারেল কেস? মনে হচ্ছে না? হচ্ছে কিনা? ম্যাম, কিভাবে লিখবো? আবার বলেন তো ম্যাম, হোয়াট ইজ দ্য লাস্ট লাইনটা পড়ো। পার্টিকুলার প্যাকেজ। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন মনে হচ্ছে না এটা স্পেশাল কেস হবে না জেনারেল কেস হবে, এটা আমি কিভাবে বুঝবো? মনে হচ্ছে? জি জি। চিন্তা করো, একটা প্যাকেট নিলা, ওইটা কি একই সাথে ওভারওয়েট আর একই সাথে আন্ডারওয়েট হইতে পারবে? না ম্যাম। না ম্যাডাম, হয় ওভারওয়েট হবে না আন্ডারওয়েট। হয় ওভারওয়েট, নয় আন্ডারওয়েট, নয় স্যাটিসফ্যাক্টরি হবে, তাই না? দুইটা ঘটনা তো একসাথে ঘটবে না ওর সাথে। তাহলে বুঝলা এরা যে ইন্ডিপেন্ডেন্ট। জি ম্যাম। তার মানে ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? স্পেশাল রুল হবে। তাহলে দেখো আমাকে কি বলছে, হয় আন্ডারওয়েট হবে অথবা ওভারওয়েট হবে। তাহলে এ অর সি। তাহলে প্রবাবিলিটি অফ এ বের করবো, প্রবাবিলিটি অফ সি বের করবো। প্রবাবিলিটি অফ এর সূত্র এখানে 100টা ছিল ডিভাইডেড বাই 4000, আর এখানে 300টা ছিল ডিভাইডেড বাই 4000। দুইটার প্রবাবিলিটি যোগ করে এটা পেলাম। ম্যাম, অথবা স্যাটিসফ্যাক্টরি হতে পারে না? স্যাটিসফ্যাক্টরি কথা তো এখানে চাই নাই, ও এখানে আচ্ছা। ওরা চাইছে আন্ডারওয়েট অথবা ওভারওয়েট। কোশ্চেন দেখো, আইদার আন্ডারওয়েট অর ওভারওয়েট, এটা চাইছে না? জি তাহলে ম্যাম। কি স্যাটিসফ্যাক্টরি চাইছে? না না। তার জন্য আমি করিনি। এখানে নোটটা লিখে দিছি কেন এটা ইউজড হয়েছে। এই নোট তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, পড়তে গেলে যাতে মনে পড়ে। ঠিক আছে, এখন কমপ্লিমেন্ট রুলে যাই। রেফারিং দ্য প্রিভিয়াস এক্সাম্পল and solution, probability of bag mixed vegetable is underweight 0.025. ম্যাম, আজকে তবে- এটুকুই থাক। এটা তো শেষ করতে হবে, এই টপিকটা শুরু করছে, এটা শেষ করতে হবে না? অর্ধেক পথে ভুলে যাবা। আচ্ছা, 0.025 হলো তোমার আন্ডারওয়েট হওয়ার প্রবাবিলিটি, আর 0.075 হলো ওভারওয়েট হওয়ার প্রবাবিলিটি। এখন তোমাকে কমপ্লিমেন্ট রুল ইউজ করে শো করতে বলছে প্রবাবিলিটি অফ স্যাটিসফ্যাক্টরি কত, 0.9। এখন তুমি চিন্তা করো আমি কি বলছিলাম, যা যা ঘটনা ঘটা সম্ভব তার যোগফল কত? 1। 1। তাহলে তোমাকে কি কি দেওয়া আছে? আন্ডারওয়েট দেওয়া আছে, ওভারওয়েট দেওয়া আছে, তোমাকে স্যাটিসফ্যাক্টরি বের করতে হবে। তাহলে আমি 1 থেকে যদি আন্ডারওয়েট আর ওভারওয়েট বিয়োগ করি, তাহলে আমি স্যাটিসফ্যাক্টরি পাবো না? জি ম্যাম। কারণ তোমার কি ছিল সূত্র? আন্ডারওয়েট প্লাস ওভারওয়েট প্লাস স্যাটিসফ্যাক্টরি, অ্যানসার কত? 1 না? এখন আমি 1 থেকে বিয়োগ করলাম আন্ডারওয়েট এবং ওভারওয়েট, তাহলে কত? আমি স্যাটিসফ্যাক্টরি প্রবাবিলিটি পাবো না? জি। এটাই তো কমপ্লিমেন্ট রুল ছিল, সেটাই করছি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা সলভ করার চেষ্টা করো। হিন্ট একটা দিয়ে দিচ্ছি কেন এটা স্পেশাল রুল। কারণ একজন যে সুপারভাইজার হবে সে প্রোডাকশনে কাজ করবে না, যে আবার ম্যানেজমেন্টে কাজ করবে সে মেইনটেনেন্সে কাজ করবে না, তাই না? তাহলে তো ব্যাংকে ক্যাশ অফিসার আলাদা হইতো না, প্রিন্সিপাল অফিসার আলাদা হইতো না, প্রিন্সিপাল অফিসারকে দিয়ে ক্যাশ নামাইতাম, তাই না? হিন্ট। আর এটা হলো তোমাদের আজকের লাস্ট টপিক।
ইউনিয়ন অফ টু ইভেন্টস। এখন কোনটা করব? জেনারেল কেস। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এ কার্ড চুজেন এট এ র্যান্ডম ফ্রম এ সেন্ট্রাল ডেক অফ কার্ড উইল বি আইদার এ কিং অর এ হার্ট। কিং হবে অথবা হার্টস হবে। কিরকম? একটা র্যান্ডম স্যাম্পল নিলাম, র্যান্ডম স্যাম্পল নেওয়ার পরে মানে একটা কার্ড আছে, কার্ড থেকে আমি র্যান্ডমলি একটা কার্ড সিলেক্ট করব। তোমাকে বলছো কার্ডটা হয় কিং হবে নয় হার্টস হবে। তোমরা সবাই কার্ড তো জানো নাকি জানো না? কয়টা কার্ড থাকে তাসে জানো? না ম্যাম। না না নাকি হ্যাঁ? না না ম্যাম। জানো না? আচ্ছা 52টা কার্ড থাকে হ্যাঁ তাসে। এর মধ্যে রেড কার্ড আছে, রেড কার্ডের মধ্যে আবার দুইটা ভাগ আছে, হার্টস আছে আর ডাইস আছে। 13 চার চার প্রকারের কার্ড, প্রত্যেকটা 13টা করে থাকে, ঠিক আছে? তাহলে রেড কার্ড আছে তোমার 13টা, আবার তোমার কি নাম ওটা, ব্ল্যাক কার্ড আছে 13টা। তাহলে 13 কত? 26। রেড কার্ড 26টা আর ব্ল্যাক কার্ড 26টা। এখন রেড কার্ডের নাম হলো গিয়ে একটা হার্টস, ডাইস, আর ওইখানে আছে তোমার স্পেড এন্ড ক্লাবস, ঠিক আছে? ব্ল্যাক কার্ডের নাম হলো স্পেড এন্ড ক্লাবস। প্রতিটার মধ্যেই একটা করে কিং, একটা করে কুইন, একটা করে জ্যাক, এরকম আছে, ঠিক আছে? এখন তাহলে চারটা যেহেতু 4 টাইপের কার্ড, তাহলে কিং তোমার টোটাল কয়টা থাকবে? 4টা। প্রতিটাতে একটা করে কিং আছে। হার্ট আমি বলে দিলাম 13টা, কারণ প্রত্যেক সেকশনে 13টা করে কার্ড থাকবে। এখন তোমাকে বলছে হয় কিং হবে অথবা হার্টস হবে। তাইলে তুমি মনে রাখবা একটা কার্ড আছে না যেটা হার্টস এর কিং, আছে কিনা? জি ম্যাম। হ্যাঁ, তো হার্টস এর কিং তো আমি নিতে পারবো না, কারণ তোমাকে বলছে হয় কিং হবে নয় হার্টস হবে, দুইটা একসাথে তো হবে না। তাইলে এখন এখানে কি করব? তাহলে বুঝতে পারছি যে এটা কেন জেনারেল কেস হবে। কারণ এখানে একটা কমন পয়েন্ট আছে যেটা হার্টস এর কিং। তাহলে প্রবাবিলিটি অফ এ অর বি, এ হলো কিং আর বি হলো হার্টস। প্রথম হলো কিং এর প্রবাবিলিটি 4/52 প্লাস হার্টস এর প্রবাবিলিটি 13/52 মাইনাস 1/52, কারণ একটা কার্ড আছে যেটা হার্টস এর কিং, সেটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এখন তোমাদেরকে এই এই অঙ্কটা দিয়ে তোমাদের শেষ করতেছে, এটা এক্সাম্পল ম্যাথ, এইটা বুঝলেই তোমরা বুঝতে পারবা। ধর রুটিন ফিজিক্যাল এক্সামিনেশনস আর কন্ডাক্টেড অ্যানুয়ালি অ্যাজ এ পার্ট অফ হেলথ সার্ভিস প্রোগ্রাম ফর দ্য জেনারেল কংক্রিট ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ। জেনারেল কংক্রিট ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ এর প্রত্যেক ইয়ারে অ্যানুয়ালি হেলথ সার্ভিসের জন্য একটা ফিজিক্যাল চেক আপ করায়। তো তারা ডিসকভার করলো, আমাদের দেশে এটা খুব একটা বেশি বেল দেয় না, বাট বাইরে এটা খুব ইম্পর্টেন্ট। একটা হলো কারেক্টিভ শুজ আর একটা হলো মেজর ডেন্টাল ওয়ার্ক। তোমরা যারা ছেলেরা বেশিরভাগই একদম স্লিপার স্যান্ডেল পরো না, একদম মাটির সাথে লাগানো, এটা কিন্তু তোমাদের মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ গোড়ালির সাথে মাথার মেরুদণ্ড সবকিছু একটা সম্পর্ক আছে। কখনো ডক্টরের কাছে গেলে দেখবা ডক্টর বলবে একেবারে মাটির সাথে লাগানো স্যান্ডেল পরতে নিষেধ করে, একটু উঁচা পড়তে বলে, ঠিক আছে? তো এখন হলো গিয়ে কারেক্টিভ শুজ লাগবে 8% এমপ্লয়িজের, আর 15% দেখলো মেজর ডেন্টাল ওয়ার্ক লাগবে, আর 3% দেখলো যাদের দুইটাই লাগবে, ডেন্টাল ওয়ার্কও লাগবে কারেক্টিভ শুজও লাগবে। এখন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যান এমপ্লয়ি সিলেক্টেড এট এ র্যান্ডম উইল আইদার কারেক্টিভ শুজ অর মেজর ডেন্টাল ওয়ার্ক, মানে হয় কারেক্টিভ শুজ লাগবে নয় মেজর ডেন্টাল ওয়ার্ক লাগবে। আচ্ছা দেখো তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে না যাদের দুইটাই লাগবে, আছে না? 3%। হ্যাঁ, তার মানে সেটা আমাকে বাদ দিতে হবে না? জি ম্যাম। তাহলে বুঝছি যে এটা কেন জেনারেল কেস হবে। জি ম্যাম। তাহলে পারবা? আচ্ছা এখানে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট মানে
এটাকে কিন্তু 100 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে, কারণ প্রবাবিলিটির মান কখনো পার্সেন্টেজ হবে। হুম, তো 100 দিয়ে ভাগ দিয়ে নিয়ে তারপরে ম্যাথ করবা, ঠিক আছে? সো আজকে এইটুকুই, তোমাদের মিডে সিলেবাস এইটুকু থাকবে, ঠিক আছে? ম্যাম দেখে নাও। হ্যাঁ, একটু বলবেন এই যে জেনারেল কখন হয় যেন? এটা ভুলে গেছি। এই যে যখন তোমার এই বোথের বিষয়টা চলে আসলো, ও, আর আরেকটা কি যেন, যদি জেনারেল না হয় ওইটা কি? জেনারেল না হলে তোমার ওই যে দুইটা কর্মকাণ্ড একসাথে ঘটতে, মানে একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নাই। ওই যে বললাম আন্ডারওয়েট আর ওভারওয়েট দুটো তো একসাথে হবে না, কিন্তু এখানে দেখো কালেকটিভ সুদ আর মেজর ডেন্টাল মার্কেটিং দুইটা একসাথে হয়েছে। ও, যখন হবে তখন ওইটা জেনারেলে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। তাহলে তোমাদের মিডের সিলেবাস হলো 27 নম্বর স্লাইড পর্যন্ত, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এই 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 চ্যাপ্টারে কয়টা স্লাইড আছে? দেখো 49 49টা। ও, আমার দুইটা ক্লাস লাগতো শেষ করতে। এখন যেহেতু তোমাদের মিডের আগের দিন আমার একটা ক্লাস আছে, মানে সোমবার, না আগের দিন শেষ করে পরের দিন মিড নিব না আর কি, ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে 9 তারিখ ক্লাস টাইমে তোমাদের মিড, আমি একটু পরেই বা এই উইকের মধ্যে তোমাদের নোটিশটা দিয়ে দিব, হ্যাঁ, তোমাদের গ্রুপে, যাতে মনে থাকে। জি ম্যাম। আর সোমবার তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করবা, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। আর সেকেন্ড হইলো গিয়ে তোমরা মিডের কোশ্চেন কিন্তু অরবিটেই পাবা, আমি বলে দিচ্ছি। অরবিটে মিডের কোশ্চেন পাবা। পরীক্ষা দিবা, পরীক্ষার সময় 1 ঘন্টা, এবং তোমার সাবমিশন করার জন্য টাইম পাবা এক্সট্রা 10 মিনিটস। অরবিটে তো অবশ্যই দিবা, আগে গুগল ক্লাসরুমে সাবমিট করবা, ঠিক আছে? ওখানে মিড ক্রিয়েট করে রাখবো, যেভাবে সিটি দিলা সেভাবে। আর ওখানে হলো ভিডিও অন রাখতে হবে, অবশ্যই ক্লাসরুমে জয়েন করতে হবে, আদারওয়াইজ অ্যাবসেন্ট হয়ে যাবা। ভিডিও অন না রাখলে 5 মার্ক কাটা যাবে। আর হলো গিয়ে আমি যে 10 মিনিট দিছি তার বেশি যদি সময় নাও, তাহলে প্রত্যেক 5 মিনিটের জন্য 2 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে? জি ম্যাম। এগুলা ছিল। অরবিটেও সাবমিট করা লাগবে? প্রথমে আগে গুগল ক্লাসরুমে সাবমিট করবা, ওই টাইমটা আমি কনসিডার করবো, হ্যাঁ, ওই টাইমটা আমি দেখবো, ওকে তারপর অরবিটে সাবমিট করবা। ম্যাম। আর অরবিটে একটু কষ্ট, মানে ঝামেলা না ম্যাম, ওটা একটু লিঙ্ক আগে গুগল ক্লাসরুমে সাবমিট করে তুমি যদি চেষ্টা না করে ঝামেলা ঝামেলা চিন্তা করো, তাহলে তো হবে না। একটা হলো আই ট্রাইড, ইটস নট হ্যাপেনিং, বাট আই ডোন্ট ট্রাইড, আমি আগেই হবে না, কষ্ট ঝামেলা এটা তো ভাবা যাবে না বাবা, ওকে ম্যাম। ওকে? আর কোশ্চেন প্যাটার্ন হলো এমসিকিউ থাকবে আর ম্যাথস থাকবে, হ্যাঁ। ম্যাম এমসিকিউ থাকবে? হ্যাঁ, ম্যাম আমাদের মিড কত কত মার্কসে হবে ম্যাম? 20 মার্কের 5 মার্ক পাবা এমসিকিউ, আর 15 মার্কসের পাবা ম্যাথস, ঠিক আছে? ও, ম্যাম। আর দেখা দেখি করার চেষ্টা করো না, সেট প্রশ্ন হবে। কোয়েশ্চেন ম্যাম ইজি করেন ম্যাম। আমি কি সেট কঠিন দেই নাকি? কোশ্চেন তো শুধুই হয়। ওকে ম্যাম। ঠিক আছে, ক্লাস শেষ করে ম্যাম তোমাদের টাইমটা একটু ম্যাম যদি একটু বাড়ান যেত ম্যাম। টাইম আমি কিভাবে বাড়াবো বাবা, এটা তো ইউনিভার্সিটি রুল। 20 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য তোমার টাইম 1 ঘন্টা, আর 10 মিনিট তোমাকে সাবমিশনের জন্য এক্সট্রা দিচ্ছি, আর কি বাড়াবো বলো? এত টাইম লাগেও না, আমার ম্যাথ ধরতে পারলে তোমার পরীক্ষা শেষ হবে আধা ঘন্টায়। একবার অনেক সময় ভুল হয়ে যায়, ম্যাম ওইটাই তো সমস্যা, ধরতে পারি না তো। ভুল হয়ে গেলে ম্যাম আর এটা রিপিট করতে পারি সেটা না। তো তোমাকে ম্যানেজ করতে হবে। এখন এটা কি তুমি গিয়ে ধরো তুমি বিসিএস পরীক্ষা দিতে গিয়ে বললা যে আমার ভুল হয়ে গেছে, এখন আমাকে টাইম বাড়ায় দেন, এটা কি করবে? ইউ নিড টু নো দ্য হাউ টু ম্যানেজ দ্য টাইম, Yes, ma'am. ঠিক আছে? জি ম্যাম। তাহলে আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আমি স্লাইডটা আপলোড করে দিচ্ছি। জি ম্যাম। আসসালামু আলাইকুম। গুগল ক্লাসরুমে না ম্যাম? না, অরবিটে আমি আপলোড করি, কবে ও, গুগল আচ্ছা, ক্লাসরুমে আচ্ছা। আপলোড করছি? সবই অরবিটে। হ্যাঁ, ওকে ম্যাম, আল্লাহ। আসসালামু আলাইকুম।